হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে জ্যামিতি বিষয়ের ওপর। জ্যামিতি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন, যেমন বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, রেখা রেখাংশের মধ্যে পার্থক্য কী, রেখা রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য কী, প্রিজম কাকে বলে, ঘনক কাকে বলে, বৃত্তের যে ব্যাস, ব্যাসার্ধ এবং জ্যা এদের মধ্যে সম্পর্ক কী, এই যে বিষয়গুলো মানে বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিন্দু কাকে বলা হয়? যে জ্যামিতিক চিত্রের শুধুমাত্র অবস্থান আছে কিন্তু কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনোটিই নেই, তাকে বলা হচ্ছে বিন্দু। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কোন জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটিই নেই, তাহলে উত্তর হচ্ছে বিন্দু। বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনোটিই নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য কী? তাহলে প্রথমেই দেখো, রেখা কি বলছে না, রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না, রেখা অসীম পর্যন্ত বিস্তৃত, তাই এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না। ঠিক আছে, তাহলে রেখার প্রান্তবিন্দু নেই, এরা উভয় দিকে বিস্তৃত হয় এবং এদের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এখানে রেখার একটা ছবি দিয়েছি, দেখো এই যে দুদিকেই কিন্তু অ্যারো দেয়া আছে। ঠিক আছে, দুদিকেই বিস্তৃত, তাই কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য আমরা পাবো না। পরবর্তী হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশের মধ্যেই রয়েছে কথাটা, তাহলে রেখার একটি অংশ বিশেষ হচ্ছে রেখাংশ, যার দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে এবং নির্দিষ্ট একটি দৈর্ঘ্যও কিন্তু আমরা রেখাংশের ক্ষেত্রে পাবো। ওকে, পরবর্তী হচ্ছে রশ্মি। রশ্মি কি? রশ্মি হচ্ছে, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে কিন্তু রশ্মি উৎপন্ন হচ্ছে এবং অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে, এর কোনো নির্দিষ্ট কিন্তু দৈর্ঘ্য থাকবে না। তাহলে যদি আমরা কম্পেয়ার করি, কি দেখব, যে রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু থাকছে না, রেখাংশের ক্ষেত্রে দুটো প্রান্তবিন্দু এবং রশ্মির ক্ষেত্রে একটি প্রান্তবিন্দু। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশ্মিরও কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন হচ্ছে সরল রেখা কাকে বলা হয়? যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে বলা হয় সরল রেখা বা স্ট্রেট লাইন। পরবর্তী প্রশ্ন দেখো, যে সমান্তরাল সরলরেখা কাকে বলা হয়? তাহলে একই সমতলে সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন যখনই বলবো, তখনই কিন্তু এই একই সমতলে কথাটা বলতে হবে। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি অসীম পর্যন্ত বর্ধিত করলে তারা পরস্পরকে ছেদ না করে বা একে অপরের সাথে মিলিত না হয়, তাদেরকেই আমরা বলছি সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন্স। ওকে, এখানে দেখো দুটো লাইন্স এইভাবে থাকলে তাদের আমরা বলছি প্যারালাল লাইন্স বা সমান্তরাল সরলরেখা। এরা কখনোই কাট করবে না বা একে অন্যের সাথে মিলিত হবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে বক্ররেখা কাকে বলে? যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছাতে মানে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, তাকেই আমরা বলছি বক্ররেখা বা কার্ভড লাইন। এই ডেফিনেশনগুলো পড়ার পর কিন্তু খুবই সহজ লাগে, কিন্তু হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয়, এগুলো কিন্তু মানে ডিফাইন করতে একটু অসুবিধা হয়। একদম ক্লিয়ারলি আমি এখানে বলে দিয়েছি, সবাই ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলছি, কোণ কি? কোণ কাকে বলা হয়? দেখো, যখন দুটি রেখা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তখন একটি কোণ উৎপন্ন হয়। আর একটি যে সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে দুটি যে রেখা, তাদেরকে আমরা সেই বিন্দুটাকে বলছি আমরা ওই কোণটির শীর্ষবিন্দু, এবং রেখা দুটিকে আমরা বলি কোণের বাহু। ওকে, পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ কাকে বলে? তাহলে ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বলে থাকি। এর কি কি রয়েছে না, ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু থাকে, এবং ত্রিভুজের যে তিনটি কোণের সমষ্টি সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর একটা বিষয়, ত্রিভুজের কোনো কর্ণ থাকে না। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন হচ্ছে চতুর্ভুজ কাকে বলে? তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে
আমরা বলছি চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। তাহলে চতুর্ভুজের 4টি বাহু, 4টি কোণ এবং 4টি শীর্ষবিন্দু থাকে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি এবং চতুর্ভুজের 2টি কর্ণ থাকে। ঠিক আছে, সাধারণ বিষয়গুলো বলে দিলাম। পরবর্তী হচ্ছে বৃত্ত কাকে বলে। এই বৃত্তের ডেফিনেশন কিন্তু হঠাৎ করে দেওয়া যায় না। তাহলে বৃত্ত কাকে বলে দেখে নাও, যে একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে থেকে যদি একটি বক্ররেখা কোনো নির্দিষ্ট স্থানকে আবদ্ধ করে তাকে তবে ওই বক্ররেখাটিকে আমরা বৃত্ত বলবো। তাহলে একটা স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে একটি বক্ররেখা যখন কোনো স্থানকে আবদ্ধ করে তখন সেই বক্ররেখাটাকে আমরা বলছি বৃত্ত। ঠিক আছে, আর ওই যে স্থির বিন্দুটা তাকে বলছি আমরা বৃত্তের কেন্দ্রবিন্দু। আর বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এই প্রশ্নটাও কিন্তু করা হয়, সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রিজম কাকে বলা হয়। এই প্রশ্নটা কিন্তু বারবার করা হচ্ছে। তাহলে প্রিজম কাকে বলা হয়, যে ত্রিমাত্রিক অর্থাৎ 3D ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্রে দুই প্রান্ত সমসম এবং সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ থাকে এবং অন্যান্য তলগুলি সামান্তরিক ক্ষেত্র থাকে, তাকেই আমরা বলছি প্রিজম। তাহলে যে জ্যামিতিক চিত্রের দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ থাকে এবং অন্যান্য তলগুলি সামান্তরিক ক্ষেত্র থাকে তাদের বলা হয়, তাকেই আমরা প্রিজম বলে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ঘনক কাকে বলা হয়। ঘনক হচ্ছে যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান, তাকে আমরা বলি ঘনক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বৃত্তচাপ কি। বৃত্তচাপ কি না, একটি বৃত্তের পরিধির যে কোনো অংশকে যদি আমরা কেটে নিই, অর্থাৎ যে কোনো অংশ, তাকেই আমরা বলছি বৃত্তচাপ। তাহলে পরিধির যে কোনো অংশকে যদি আমরা নিয়ে নিই সেই অংশটাই হচ্ছে বৃত্তচাপ। পরবর্তী দেখো প্রশ্ন বলছে বৃত্তের পরিধি কাকে বলা হয়। তাহলে যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে তাকেই ওই বৃত্তের পরিধি বলা হয়। এবার ছবিটা দেখে নাও একটু। ছবি হচ্ছে যে এই যে পুরো বাইরের অংশটা পুরোটা, সেটাকে বলছি আমরা পরিধি। আর এ আর বি, এই যে এ থেকে বি পর্যন্ত এ বি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর এইটা হচ্ছে যদি আমরা কেন্দ্রবিন্দু নিই, এই মাঝের যে কেন্দ্রবিন্দুটা এইখানের, তো এটা হচ্ছে আমাদের এই জায়গায়, আচ্ছা আমি আরেকবার করছি, এই যে এইখানটা এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। আর এটার নাম যদি আমরা ও দিই, ও আর আচ্ছা এটা একটু ও করে নিই, ও আর এটা যদি সি নিই, তাহলে এই ও সি পয়েন্টটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এ বি হচ্ছে ব্যাস, ও সি হচ্ছে ব্যাসার্ধ এবং বাইরের পুরো অঞ্চলটা হচ্ছে আমাদের পরিধি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যে বৃত্তের জ্যা কাকে বলা হয় না, বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখাকেই আমরা বলি বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের পরিধির যে কোনো দুটো বিন্দুকে যদি যোগ করা হয় যে সরলরেখাটা আমরা পাবো তাকেই বলবো বৃত্তের জ্যা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জ্যা কথাটির অর্থ কি না, জ্যা কথার অর্থ হচ্ছে ভূমি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাস কাকে বলা হয়। তাহলে দেখো ডেফিনেশনগুলো ভালো করে জানতে হবে, যে ব্যাস আমরা বলে দেব যে এই এই অংশটাকে আমরা ব্যাস বলি। তাহলে যদি ডিফাইন করতে বলা হয় তখন কি বলবে না, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে কেন্দ্রগামী দূরত্বকে বৃত্তটির ব্যাস বলা হয়। অন্য কোনো দূরত্ব সেটাকে কিন্তু বৃত্তের জ্যা বলবো, কিন্তু যখনই কেন্দ্রগামী হবে সেটাও জ্যা, কিন্তু এটাকে আমরা নির্দিষ্টভাবে ব্যাস বলে থাকি বা বৃত্তের ডায়ামিটার বলে থাকি। পরবর্তী প্রশ্ন, তাহলে বৃত্তের জ্যা ও ব্যাসের মধ্যে সম্পর্ক কি না, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলা হয় না, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। ওকে,
পরবর্তী প্রশ্ন, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী? না, বৃত্তের ব্যাস হলো বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ কথাটা আমরা ছোট থেকে পড়ে আসছি। তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়। পরবর্তী প্রশ্ন, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই। এটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কিন্তু সবসময় পাই হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জ্যামিতির জনক কাকে বলা হয়? না, জ্যামিতির জনক বলা হয় প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিডকে। ঠিক আছে, তাহলে ইউক্লিডকে বলা হয় জ্যামিতিক জনক বা জ্যামিতি শাস্ত্রের জনক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি ত্রিভুজ বা চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে ক্লাস করাতে হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আর যারা প্রাইমারি টেটের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটি ফোল্ডার করা আছে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান 2026, মানে ইন্টারভিউ যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য। তো অবশ্যই সেখানে তোমরা 22টা ক্লাস পেয়ে যাবে। তোমরা সেখান থেকে পরপর ক্লাসগুলো দেখে নিতে পারো। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।